মার্কিন হামলার পাল্টা আঘাতের ছক কষছে ইরান। তেহরানে সরকার পরিবর্তনের আলোচনাকে উস্কে দিলেন ট্রাম্প। নতুন পৃথিবী গড়তে তরুণদের ভূমিকা রাখার আহ্বান প্রধান উপদেষ্টার। স্কাউট কাপ কার্নিভালের উদ্বোধন। সাবেক সিইসি নুরুল হুদার 10 দিনের রিমান্ড আবেদন। মব জাস্টিস নিয়ে হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা বিসিবির। 2 বছর পর ডাক পেয়েছেন নাইম শেখ। আমন্ত্রণ চ্যানেল 24 দুপুর 1টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি মামুন উর রশিদ। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ যা বেশি তাপেও ফাটে না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। আপোষ না সংগ্রাম, কি হবে ইরানের প্রতিক্রিয়া? পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পর এটি এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যদি যুদ্ধের পথে হাঁটে তেহরান, তবে কোথায় কিভাবে হতে পারে পাল্টা আক্রমণ, তা নিয়ে চলছে জল্পনা। আর যদি আপোষের পথ বেছে নেয়, তবে যুক্তরাষ্ট্রের ইউরেনিয়াম বিষয়ক শর্ত মেনে নেবে কিনা, তা নিয়ে দুভাগে বিভক্ত বিশ্লেষকরা। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার প্রতিক্রিয়ায় কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির নিরাপত্তা এবং গোয়েন্দা বিভাগে চলছে তীব্র আলোচনা। সেই সাথে গোটা বিশ্বে চলছে চুলচেরা বিশ্লেষণ। কি হবে ইরানের পরবর্তী পদক্ষেপ? আলোচনা নাকি যুদ্ধ, কোন পথে হাঁটবে তেহরান? এটি এখন দেশটির শীর্ষস্থানীয় নেতাদের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। এ অবস্থায় আন্তর্জাতিক বিশ্লেষকদের মতামতের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে অন্তত 3টি সম্ভাব্য কৌশল তুলে ধরেছে তারা। বিবিসি বলছে, ইসরায়েলে 11 দিনব্যাপী হামলার পরেও এখনও মজুতের অর্ধেক ক্ষেপণাস্ত্র হাতে আছে তেহরানের, যার সংখ্যা প্রায় 3000, যা দিয়ে অন্তত 20টি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো সম্ভব। সবচেয়ে কাছের লক্ষ্য হতে পারে বাহরাইনের মিনা সালমানের মার্কিন নৌবাহিনীর প্রধান কার্যালয়। পাশাপাশি ইরাক এবং সিরিয়ায় মিত্র গোষ্ঠীদের মাধ্যমে মার্কিন ঘাঁটিগুলো উড়িয়ে দিতে পারে তেহরান। এই পথ বেছে নিলে আত-তানফ, আইন আল আসাদ বা ইরবিলকে লক্ষ্যবস্তু করতে পারে তেহরান। এছাড়া শক্তিশালী বিপ্লবী গার্ড কর্পসের নৌবাহিনী ব্যবহার করতে পারে ইরান। ড্রোন এবং দ্রুতগতির টর্পেডো ব্যবহার করে যুক্তরাষ্ট্রের নৌ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকরের উদ্যোগ নিতে পারে দেশটি। তবে যে কোনো প্রতিশোধমূলক হামলার কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। আর একই সাথে দুটি দেশের সাথে সংঘাত চালিয়ে নেওয়া কঠিন হতে পারে। সেক্ষেত্রে অপেক্ষাকে কৌশল হিসেবে ব্যবহার করতে পারে ইরান। উত্তেজনা প্রশমিত হবার পর যখন সর্বোচ্চ সতর্কতা থেকে বেরিয়ে আসবে মার্কিন ঘাঁটিগুলো, তখন নিজেদের সুবিধাজনক সময়ে হামলা চালালে বড় সাফল্যের সম্ভাবনা থাকবে ইরানের। এই পথ বেছে নিলে মার্কিন কূটনৈতিক, কনসুলার বা বাণিজ্য মিশনগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে তেহরান। তৃতীয় পন্থা হিসেবে মাত্রাতিরিক্ত সংযমের নজির দেখাতে পারে ইরান। মার্কিন আগ্রাসন এড়াতে এটি হবে সবচেয়ে কার্যকরী পথ। এ পথ বেছে নিলে হয়তো কূটনৈতিক পথে ফিরতে হবে তেহরানকে। পুনরায় আলোচনায় বসে এগুতে হবে চুক্তির পথে। তবে ফের আলোচনায় বসলে মার্কিন শর্ত মতে ইউরেনিয়াম রপ্তানির বিষয়ে সম্মত হতে হবে ইরানকে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। মার্কিন নাগরিকদের জন্য বিশ্বজুড়ে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। ইরানে হামলার পর দেশটির পররাষ্ট্র দপ্তর এই সতর্কতা জারি করেছে। এদিকে প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যকে মিথ্যা প্রমাণ করে ইরানের সরকার পরিবর্তনের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট। সার্বিক পরিস্থিতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে আলোচনা করতে মস্কো গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর গোটা বিশ্বে মার্কিনীদের দেয়া হয়েছে সতর্ক থাকার নির্দেশ। ইসরায়েলেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। থমথমে পরিস্থিতিতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়া কিভাবে দেখাবে তেহরান, সেদিকেই নজর এখন সবার। সোমবার ভোরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উড়ে আসে তেল আবিবে। খানিক বাদে আরও একটি এলিয়াতে। আইডিএফ জানায় 2টি ক্ষেপণাস্ত্রই ছোড়া হয় ইরান থেকে। পরে সংশোধনী বিবৃতি দেয় ইসরায়েলি ডিফেন্স ফোর্স, ইরান নয়, হামলা হয়েছে ইয়েমেন থেকে।
তবে থেমে নেই জায়নবাদীরা। মধ্য ইরানের কয়েক স্থানে চলছে জোরালো হামলা, যাতে ইস্পাহানে বিধ্বস্ত হয় একটি অ্যাম্বুলেন্স। তেহরানে আইডিএফের 2টি হারমিস ড্রোন ভূপাতিত করেছে বিপ্লবী গার্ড। Thank you, Madam President. উত্তপ্ত পরিস্থিতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বসে জরুরি বৈঠক, যেখানে মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরে প্রস্তাব দেয় রাশিয়া, চীন ও পাকিস্তান। তবে পুরো সভায় পাল্টাপাল্টি অভিযোগ যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের, আর স্বভাব সুলভ মার্কিনীদের সাফাই গায়ে ইসরায়েল। And stonewalled good faith efforts. আমরা দীর্ঘদিন আলোচনায় সমাধান খোঁজার চেষ্টা করছি। অবশেষে যুক্তরাষ্ট্র তার মিত্র ও নিজ নাগরিকদের সুরক্ষায় পদক্ষেপ নেয়া। In the defense of its ally. ইরানের বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ নেই। এই হামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমাদের প্রতিক্রিয়াও সমুচিত হবে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, ইরানের মসনদ নিয়ে মাথা ব্যথা নেই যুক্তরাষ্ট্রের। তবে একদিনের মাথায় ইউটার্ন নিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। নিজের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যকে ভুল প্রমাণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখলেন, ইরানকে মহান করতে দেশটির শাসক বদলানোর সময় এসেছে। তবে এতে ক্ষুব্ধ খোদ মার্কিনীরাই। নিউ ইয়র্ক সহ বড় বড় বেশ কিছু শহরে চলছে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ। প্রত্যেকেরই দাবি, অন্যের দেশের অযাচিত সমস্যা কাঁধে নিয়ে মার্কিনীদের যুদ্ধের মুখে ফেলছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের শাসক কে হবে সেটা ইরানিরাই বুঝবে। আমাদের প্রেসিডেন্ট আমাদের সমস্যা রেখে তাদের সমস্যায় নাক গলাচ্ছেন। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করতে মস্কোতে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, মার্কিন হামলার পর আরও তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে এই বৈঠক। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশ স্কাউটসের 8 সদস্য শহীদ হয়েছেন। এর মাধ্যমে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে, যা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। বাংলাদেশ স্কাউটসের কাপ কার্নিভাল ও শাপলা কাপ অ্যাওয়ার্ড বিতরণে এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজ কার্যালয়ে এই অনুষ্ঠানে তিনি স্কাউটিংয়ে যুক্ত থাকার নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। জানান, স্কাউটিংয়ের নানামুখী কার্যক্রমে শৈশব কেটেছে, তাই এর প্রতি বিশেষ দুর্বলতা আছে তার। আহ্বান জানান পৃথিবী করতে তরুণদের ভূমিকা রাখার। বলেন, তরুণ বয়স খুবই মূল্যবান। এ সময়ে ভবিষ্যতের ভিত্তি রচনা হয়। যারা স্কাউটসের সাথে জড়িত তাদের ভাগ্যবান বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। 4 জন স্কাউট আত্মাহুতি দিল দেশের জন্য, দেশের মানুষের জন্য, নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য। সেটা দিয়েই এই ইতিহাসের সৃষ্টি। এই বয়সটা খুব মূল্যবান বয়স, কিন্তু সারা ভবিষ্যৎ রচনা হবে তোমাদের এই ভবিষ্যৎ, এই বয়সের অভিজ্ঞতার মাধ্যমে। তোমাদের এই প্রচেষ্টা, এই অভিজ্ঞতা, তোমরাই শুধু এর থেকে লাভবান হবে না, সারা জাতি এবং সারা পৃথিবী এটার থেকে লাভবান হবে। 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে সাবেক সিইসি কে এম নুরুল হুদার। এ বিষয়ে আরো খবর জানাবো। ঢাকা সিএমএম আদালত থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রমিজ হোসেন। রমিজ, এ নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? মামুন, এর মধ্যে কিন্তু 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। সেই ক্ষেত্রে এখন পর্যন্ত কিন্তু আসামিকে আদালতে হাজির করা হয়নি। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম প্রসিকিউশন বিভাগের সাথে। তারা বলছিলেন যে দুপুরের পর, অর্থাৎ যারা নিয়মিত যে মামলাগুলো হয় সেই মামলাগুলোর আসামি এবং যে সমস্ত বিচার প্রার্থীরা এখানে আসেন, তারা চলে যাওয়ার পর যখন আদালত কিছুটা খালি হবে তখন এই আসামিকে আদালতে হাজির করা হবে। এবং এই যেই 2018 সালের নির্বাচন, এই নির্বাচনে কি কি ধরনের কারচুপি হয়েছে এবং কোন কোন প্রার্থীর কাছ থেকে আসলে কত টাকার বিনিময়ে তাদেরকে জয় করা হয়েছে, এবং সেক্ষেত্রে এই যেই মূল ঘটনাটি, এর পেছনে কারা কলকাঠি নেড়েছে, এই সব মিলিয়ে 13টি কারণ দেখানো হয়েছে। যেই কারণে তারা 13টি কারণ উল্লেখ করেছেন যে এই কারণে এই যেই নুরুল হুদা, তাকে এই বিষয়গুলো সামনে আনার জন্য তার কাছে রিমান্ডের প্রয়োজন, এবং সেই হিসাবে তারা 10 দিনের রিমান্ড আবেদন করেছেন। তো রিমান্ডের আবেদনের পরবর্তীতে আসলে এখন আসামিকে পরবর্তীতে কোর্টে হাজির করা হবে। এবং সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষের যিনি আছেন তার সাথে আমাদের কথা হচ্ছে, তিনি বলছিলেন যে এছাড়াও বেশ কিছু কারণ আছে। কারণ
এই যে আওয়ামী লীগে আসলে ফ্যাসিবাদের দোষর উল্লেখ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছিল এই কেম নুরুল হুদার কারণেই এই সমস্ত যারা এই যেই তিনটি নির্বাচন সংগঠিত যেই তিনটা নির্বাচন হয়েছে এই নির্বাচনগুলোতেই এই আওয়ামী লীগকে বিজয়ী করা এবং যারা প্রশাসনের সাথে জড়িত ছিল তাদেরকে একপাক্ষিকভাবে ব্যবহার করা এবং শপথ ভঙ্গ থেকে শুরু করে একটি গেজেট যেটি নির্বাচনে আওয়ামী লীগকে জয় ঘোষণা করে যে গেজেট প্রকাশ করা হয়েছে সেটির আসলে বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অবস্থান এবং তারা এই বিষয়টি আসলে তুলে ধরবেন যে এবং রিমান্ডের পক্ষে যে 10 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে তার পক্ষে রাষ্ট্রপক্ষে তাদের যুক্তিগুলো তুলে ধরবেন এবং পুলিশের সাথে সেক্ষেত্রে এখন পর্যন্ত আমরা কেম নুরুল হুদার পক্ষে যিনি আইনজীবী আছেন তার সাথে এখন পর্যন্ত আমরা যোগাযোগ করতে পারিনি। আদালতের মাধ্যমে হয়তো তার সাথে আমরা পরবর্তীতে কথা বলতে পারবো এবং এজলাসে গিয়ে আসলে বোঝা যাবে যে আসলে অনেক ধন্যবাদ আপনাকে। ঢাকা সিএমএম আদালতের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রমিজ হোসাইন। সাবেক সিইসি নুরুল হুদার সাথে যে মব জাস্টিস হয়েছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে, কথা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরে মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল গ্রেপ্তার হননি। বলেন, আইনশৃঙ্খলার অবনতি হয় যেসব এলাকায় পুলিশের সংখ্যা না বাড়িয়ে নজরদারি বাড়ানো হবে। মিডিয়া বলতেছেন যে হাবিবুল আউয়াল ওই যে আগে চিফ ইলেকশন কমিশনার অ্যারেস্ট হয়েছে, ইনি ইনফ্যাক্ট এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। অ্যারেস্ট হয়েছে নুরুল হুদা সাহেব। যেভাবে করা হয়েছে যে মব জাস্টিস, এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। আইন শৃঙ্খলা বাহিনীর সামনেও ওনার উপরে করা হচ্ছে, এটার জন্য আমরা একটা তদন্ত করে দেখব। এটার সাথে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। ফিরে আসতে শুরু করছে সেন্ট মার্টিন দ্বীপের স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশ। এই তথ্য জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পর্যটন মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে সেন্ট মার্টিন নিয়ে মাস্টার প্ল্যানের পরিকল্পনা চলছে। ব্যবস্থা হচ্ছে দ্বীপের মানুষের বিকল্প কর্মসংস্থানের। জানান, বায়ু দূষণ প্রতিরোধ সরকারের অন্যতম অগ্রাধিকার। ধুলা দূষণ নিয়ন্ত্রণে ঢাকার 2 সিটি কর্পোরেশনের মাধ্যমে জিরো সয়েল কার্যক্রমের উদ্যোগ নেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ঢাকার আশপাশে ইটভাটার বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে বলেও জানান পরিবেশ উপদেষ্টা। এখন আমরা পর্যটন মন্ত্রণালয়ের সাথে কাজ করছি, যে নিয়ন্ত্রণমূলক কাজগুলো আমরা করছি তার পাশাপাশি ওই দ্বীপটাকে নিয়ে একটা মাস্টার প্ল্যান করা যায় কিনা। একটা কিছু কিছু মাস্টার প্ল্যান ব্যক্তি পর্যায়ে, প্রতিষ্ঠান পর্যায়ে করা হয়েছে, সরকারি পর্যায়ে নেই। সরকারি পর্যায়ে কিন্তু সেন্ট মার্টিনের জন্য নীতিমালা করা আছে, যেগুলো গেজেট নোটিফাই। এই তিনটার সমন্বয়ে আমরা একটা মাস্টার প্ল্যান করতে পারি কিনা। একটা বিরতি নিচ্ছে, ফিরছে একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরলাম দুপুর 1টার খবরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে উঠে গেছে বয়সের বাধা ধরা নিয়ম। পড়াশোনায় কিছুটা বিরতি থাকলেও এখনও এমফিল পর্যন্ত যে কোনো পর্যায়ে নিয়মিত শিক্ষার্থী অংশ নিতে পারবে নির্বাচনে। প্রক্টর জানান, ভোট হতে পারে জুলাইয়ে। জাহাঙ্গীর আলমের ছবিতে শামীমা সুলতানা রিপোর্ট। 6 বছর পর আবার নির্বাচনের আবহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অকার্যকর ছাত্র সংসদ চালু করতে এরই মধ্যে করা হয়েছে নির্বাচন পরিচালনা কমিটি। বেড়েছে কলেবর। আগে চিফ রিটার্নিং কর্মকর্তা সহ 6 জন দায়িত্বে থাকলেও এবার থাকছেন 10 জন। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী সবশেষ বৈঠকে চূড়ান্ত করা হয়েছে ডাকসুর গঠনতন্ত্রের সংশোধনীও। উঠে গেছে 30 বছর পর্যন্ত থাকা বয়সের সীমারেখা। আইনে বলা আছে আপনি কতদিন ব্রেক দিতে পারেন। আপনি 4 ইয়ারের জন্য 2 বছর, 2 ইয়ারের জন্য 1 বছর। কাজে আমরা রেগুলারের ডেফিনেশনটা আমাদের আছে, সেটা যদি হয় সেক্ষেত্রে তার বয়স যাই হোক এটা আমরা আর আমলে নিব না। কারণ আমি যখন একজনকে রেগুলার স্টুডেন্ট বলছি, তাকে আবার বয়স দিয়ে কন্ডিশন করে দেয়া, এটা ছাত্রদের এই দাবিটা আমাদের কাছে অত্যন্ত যৌক্তিক মনে হয়েছে। বদলাবার সুযোগ রাখা হয়েছে ভোট কেন্দ্রের কলেবরও। নির্বাচনী কর্মকর্তা চাইলে কেন্দ্র হলের বাইরেও রাখতে পারবেন। প্রশ্ন এখন, কবে হতে পারে ডাকসু নির্বাচন? আপনি যেদিন তফসিল ঘোষণা করবেন সেখান থেকে ভোটের দিন আসতে 35 থেকে 40 দিন সময় লাগে।
তো সেই হিসেবেই আমি বলেছিলাম যদি 20 তারিখে তারা শুরু করেন তাহলে এই মাসের 10 দিন, আগামী মাসের 30 দিন, সেক্ষেত্রে জুলাইয়ের মধ্যে হতে পারে। আমি সেই কথাটাই বলেছিলাম, বাট ইট ডিপেন্ডস ওনারা কতদিন শুরু করতে পারবেন, কারণ এখানে অনেকগুলো প্রশাসনিক কাজ আছে। নির্বাচন যখনই হোক না কেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখার প্রত্যয় প্রশাসনের। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। খেলাপি ঋণ বিবেচনায় রাষ্ট্রীয় ব্যাংকের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা জনতা ব্যাংকের। প্রতিষ্ঠানটির খেলাপি ঋণ প্রায় ৭১,০০০ কোটি টাকা। এর মধ্যে বেক্সিমকো ও এস আলম এই দুই গ্রুপেরই অর্ধেক। বিগত সরকার আমলে বড় ঋণ গ্রহীতারাই ডুবিয়েছে সাধারণ মানুষের আমানতে চলা ব্যাংকটিকে, এমন অভিযোগ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের। মাসুম মিয়ার প্রতিবেদন। দেশের শিল্পগোষ্ঠীগুলোর মধ্যে আলোচিত বেক্সিমকো গ্রুপ ইচ্ছাকৃত খেলাপি হওয়া, ভিন্ন খাতে ঋণের টাকা ব্যবহার কিংবা পাচারের মতো ঘটনায়ও নাম জড়িয়েছে গ্রুপটির, যারা রাষ্ট্রীয় জনতা ব্যাংকের সাথে ব্যবসা শুরু করে 1978 সাল থেকে। তবে এই 4 যুগে ওই প্রতিষ্ঠানই তাদের খেলাপি ঋণ ছাড়িয়েছে 25,000 কোটি টাকা, যা ব্যাংকের মোট ঋণের 35%। জনতা ব্যাংক লুটের আরেক কারিগর এস আলম গ্রুপও লাপাত্তা 10,000 কোটি নিয়ে। এছাড়া ওপরের সারিতে আছে অ্যাননটেক্স, ক্রিসেন্ট সহ আরও কিছু প্রতিষ্ঠান। আর লাগামহীন এইসব অনিয়মের কারণে প্রায় ৭১,000 কোটিতে উঠেছে রাষ্ট্রীয় ব্যাংকটির খেলাপি ঋণ। বিভিন্ন অনিয়ম অব্যবস্থাপনার মধ্য দিয়ে ঋণগুলো হয়েছে। ঋণের যে সমস্ত নিয়মাচার পরিপালন করা উচিত ছিল, অধিকাংশ ক্ষেত্রে সেভাবে পরিপালন হয় নাই। বড় বড় বেশ কিছু ঋণের ক্ষেত্রে যারা ঋণ গ্রহীতা এবং যে এইটা কিনতে ইচ্ছুক এরকম একজন পার্টি এবং ব্যাংক একসাথে বসে ট্রাইপার্টি এগ্রিমেন্ট করে আমরা বেশ কিছু ঋণের ক্ষেত্রে এই ধরনের সফলতা পেয়েছি। রাষ্ট্রীয় ব্যাংকগুলোর মধ্যে খেলাপি বিচারে দ্বিতীয় অবস্থানে অগ্রণী ব্যাংক 38.5%। এছাড়া রূপালী 35 ও সোনালী ব্যাংকে এই হার 21%। তবে এসব ছাপিয়ে সবার উপরে বেসরকারি ইউনিয়ন প্রায় 90%। এমন অবস্থা থেকে উত্তরণে প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে পরিকল্পনা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। যত ব্যাংকটা বিশাল ব্যাংক, সেটার ক্ষেত্রে মার্জার পলিসি প্রযোজ্য হবে বলে বাংলাদেশ ব্যাংক মনে করবে। সেক্ষেত্রে ব্যাংকের কাছ থেকে আমাদের চাহিদা থাকবে, তারা 2 থেকে 5 বছরের মধ্যে একটা রোড ম্যাপ দিবে যে ব্যাংকটিকে তারা এই এনপিএলটাকে সহনীয় মাত্রায় নামিয়ে এনে ব্যাংকটা যাতে একটা সাস্টেনেবল ব্যাংকে রূপান্তরিত হয়, সেটাতে উন্নীত করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ তারা গ্রহণ করবে। খেলাপি ঋণের ভারে নুয়ে পড়া ব্যাংক খাত টেনে তুলতে তৈরি হয় পরিকল্পনা, যার অনুমোদন হয় যথারীতি। তবে বাস্তবায়নের মুখ দেখে না ব্যাংকগুলোর পরিকল্পনা। যদিও এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন, তাই সব মহলের দাবি ইচ্ছাকৃত খেলাপি সহ ঋণ বিতরণে জড়িতদেরও আনতে হবে আইনের আওতায়। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। একটা সেলফি। আপু এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এর চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হয় কুকিং, টেস্ট হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। বোরোর এখন ভরা মৌসুম, কৃষকের গোলায় উঠেছে সোনালী ফসল। এবার ফলন হয়েছে রেকর্ড পরিমাণ। স্বাভাবিকভাবেই দাম কমার কথা চালের, কিন্তু বাস্তবতা হচ্ছে কমতা দূরের কথা, বরং বস্তাপ্রতি 100 থেকে 300 টাকা বেড়েই চলেছে প্রায় সব ধরনের চালের দাম, যাতে অবাক চট্টগ্রামের পাইকারি ব্যবসায়ীরা। দুষছেন মিল মালিক, কর্পোরেট ব্যবসায়ীদের সিন্ডিকেটকে। বছর শুরুতে কয়েক মাস কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও চট্টগ্রামে কোরবানি ঈদের পর থেকে আবার ঊর্ধ্বমুখী চালের বাজার। চালের অন্যতম পাইকারি বাজার পাহাড়তলীতে সপ্তাহ ব্যবধানে প্রায় সব ধরনের চালে বস্তা প্রতি 100 থেকে 300 টাকা বেড়েছে। কেজি প্রতি 6 টাকা বেড়ে জিরাশাইল বিক্রি হচ্ছে 74 টাকা, 5 টাকা বেড়ে স্বর্ণা সিদ্ধ 54 টাকা, মিনিকেট সিদ্ধ 58 টাকা, মিনিকেট আতপ 64 টাকা। বেড়েছে গরিবের মোটা চাউলের দামও। দানার দাম, চালের দাম সবকিছু নিয়ন্ত্রণে ছিল। হঠাৎ করে কোরবানের পরপরই, ছুটিটার পরপরই প্রত্যেকটা চালের দাম বস্তা ভরে 200-300 টাকা বেড়ে গেছে। বেরোবার সাথে যেটা মনে করেন 2200 টাকা চাউল ছিল, ওই চাউলটা এখন 2700-2800 টাকা আপনার বিক্রি করতেছে। তাহলে এটা একটা এফেক্ট না? এখন সারা বছর কি করবে? এখনো যদি এতটা বাড়ি যায়। মিলাররা বলতেছে কৃষকের কাছে ধান, কৃষক ধান বিক্রি করতেছে না, ধানের দাম বাড়ায় ফেলাইছে। আসলে কৃষকের কাছে ধান নাই, ধান হচ্ছে মধ্যস্বত্ব ভোগীর কাছে ধান। দেশে ধানের সবচেয়ে বেশি ফলন হয় বোরো মৌসুমে।
এবার বড় কোনো দুর্যোগ না হওয়ায় ধানের ফলনও রেকর্ড ছাড়িয়েছে। ফলে ভরা এই মৌসুমে দাম কমার কথা চালের, কিন্তু বাস্তবতা ভিন্ন। যদিও পরিবহন খরচ আর মিল মালিকদের কারসাজিকে দুষছেন পাইকাররা। একটা গাড়ি ভাড়ায় পার বস্তা পড়তেছে এখন প্রায় 135 টাকা, যে ভাড়াটা আপনার ধরেন 90 টাকা 100 টাকা আসতো। পাইকারি দোকান যখন 10 টাকা 20 টাকা লাভের উপর ছেড়ে দেয় আমরা, কিন্তু আমাদেরকে মিল থেকে যেভাবে রেট দেয় ওইভাবে সেল করতে হয়। কর্পোরেট গ্রুপ বা বিভিন্ন আছে, তো ওই জন্য তারা বোধহয় ধান চাল প্রচুর পরিমাণে স্টক করে ফেলতেছে, যার জন্য মার্কেটে এই ক্রাইসিসটা দেখা দিচ্ছে। পাইকারি বাজারের রেশ পড়েছে খুচরা বাজারেও। নিত্য প্রয়োজনীয় এই ভোগ্যপণ্য কিনতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। ব্যাপক ক্ষতি হয়ে যে ধান চাল নষ্ট হয়ে গেছে, চালের দাম বাড়ছে, ওইটার তো না, চাল তো অ্যাভেলেবেল। কাস্টমারে প্রশ্ন করে এই এখন তো মৌসুম, নতুন চাল আসছে, তাহলে চালের দাম করে হয়তো বেশি। মৌসুমে ধান উঠতেছে এখন সব জায়গায়, তো এখন যদি চালের দাম বাড়তে থাকে তো পরবর্তী কিভাবে মানুষ চলবে? আমাদের তো মানে আয় তো বাড়ে নাই, কিন্তু আমাদের ব্যয় অনেক বেড়ে যেতেছে, দিন দিন যত যেতে তত ব্যয় বাড়তেছে। চট্টগ্রামে চালের দৈনিক চাহিদা প্রায় 1,500 টন। চাহিদার 80% চাল আসে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। সময় হলো আরেকটা বিরতির, ফিরছে একটু পর।